ড্রয়ারে রাখা ডিভোর্স পেপারটি হাতে নিয়ে বসল রুশি। পাশে স্বাক্ষরস্থানে খুব সুন্দর করে লেখা সায়ান জামিল খান। রুশি তাতে কয়েকবার হাত বোলালো। 7 বছর, 7 বছর একটা মানুষকে পাগলের মতো ভালোবাসার পরেও তার থেকে অবহেলা ব্যতীত আর কিছুই পায়নিও। স্ত্রী হিসেবে সকল দায়িত্ব পালন করে গেছে এই 2 বছর। অথচ 2 বছরের বিয়েতে সায়ন একবারের জন্য ঘরে ফিরে জিজ্ঞেস করেনি তুমি কেমন আছো, তোমার এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো। দায়িত্ব এড়াতে পারেনি বলে শাশুড়িমা যখনই সায়নকে বলেছে বাড়ি ফিরতে তখনই সে বাড়ি ফিরেছে। খুব রাত করে ঘরে ঢোকার, খুব সকালে বেরিয়ে যাওয়া। রুশি যত সকালে উঠুক না কেন সায়ানকেও পাশে পায়নি, বড়জোর ইঞ্জিলের শব্দ শুনেছে। এই 2 বছর প্রতিনিয়ত সায়ানের জন্য নিজ হাতে খাবার রান্না করে বসে থাকতো, যদিও জানতো রোজকার মতো সে খাবার সায়ান ছুঁয়েও দেখবে না। প্রতিনিয়ত সায়ানের সাথে কথা বলার বাহানা খুঁজত, কিন্তু কথা বলতে নিলে তোমার ডিপোজিটে টাকা পৌঁছে যাবে এইটুকু বলে সায়ান চলে যেত। হয়তো সায়ানের জন্য ও এখনও আছে কেবলমাত্র টাকার জন্য। ও অনেক সহ্য করেছে, হয়তো নিজের অজান্তে করা অন্যায়ের প্রায়শ্চিত্ত করেছিল ও এতদিন, তাই মুখ ফুটে কিছু বলা হয়নি। কিন্তু আর কত, কাউকে প্রচণ্ড ভালোবাসার পরেও তার চোখে ভালোবাসা তো দূরের কথা, ন্যূনতম সম্মানটুকুও যদি না খুঁজে পাওয়া যায় তবে সেই সম্পর্ক টিকিয়ে কী লাভ। সায়ান হয়তো ওকে দূরে সরাতে পারলেই হাঁপ ছেড়ে বাঁচে, তাই তো বহুদিন আগেই ডিভোর্স পেপার সাইন করে পাঠিয়েছিল। রশিদ সাইন করেনি এতদিন, অপেক্ষায় ছিল সায়ান যেদিন মুখে বলবে সেদিন ভেবে দেখবে। হয়তোবা এই আশায় বসেছিল সায়ানের মত বদলে যাবে। বাঙালি নারী আর যাই হোক নিজের বিয়ে টিকাতে সর্বোচ্চ চেষ্টা করে, ও তো তার ব্যতিক্রম নয়। কিন্তু যে কখনো ছিলই না তাকে ধরে রেখে কী লাভ। নিজের স্বামীকে অন্য নারীর সাথে দেখেও সহ্য করাটা চারটিখানি কথা নয়। কিন্তু ও দেখেছে 4 মাসের অন্তঃসত্ত্বার নারীকে যখন তোমার হাজব্যান্ড খুব যত্ন সহকারে হসপিটালে নিয়ে যায়, তখন একজন স্ত্রীর মনের অবস্থা কী হয় সেটা শুধুমাত্র ওই জানে। তবুও ও বিশ্বাস করত, না যদি না সে ওর স্বামীর প্রাক্তন না হতো। রুশি চোখ বন্ধ করে নিল। ওর চোখের সামনে বেশি উঠল কিছুক্ষণ আগের ঘটনা। কতটা চিন্তিত ছিল সায়ান সে নারীকে নিয়ে, কতটা যত্ন আর সাবধানে তাকে ধরে নিয়ে যাচ্ছিল, যা ছিটে ফোটাও সায়ানের চোখে ওর জন্য ও কখনো দেখেনি। রুশি হুট করে চোখ খুলে ফেলল, গাল বেয়ে জল গড়াতে পড়ল। কাঁপা কাঁপা হাতে সে ডিভোর্স পেপারে স্পষ্ট অক্ষরে লিখল, রুশানিয়া নাম। তার কিছুক্ষণ সেই পেপারের দিকে তাকিয়ে রইল। ওর 7 বছরের ভালোবাসা এখানেই শেষ। ওর 2 বছরের সংসার শুধুমাত্র একটা সাইনের জোরে ভেঙে গেল। রুশি চোখ মুখ মুছে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। আর কিছু সময় তারপর এই বাড়ি, এই ঘর যার মাঝে ওর শত শত স্মৃতি, সব কিছু শেষ হয়ে যাবে। সায়ানের সাথে ওর আর কোনো সম্পর্ক থাকবে না। এই ছোট্ট কাগজের টুকরোর কত শক্তি 2 বছরের সম্পর্ক 2 মুহূর্তে শেষ করে দিল। হয়তো আপাতমান দৃষ্টিতে কটে যাওয়ার পর শেষ, কিন্তু ওর জন্য তো এখানেই শেষ। রুশি নিজের পেটের উপর আলতোভাবে হাত রেখে বলল, ইটস ওকে বেবি, তোমার বাবা ছাড়াও আমরা বেঁচে থাকব, বরং তুমি আর আমি বেশ ভালোই থাকব। আজকেও জানতে পেরেছে ও 1 মাসের প্রেগনেন্ট। খুব খুশি হয়েছিল শুনে রুশি। এবার হয়তো ওদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। সন্তানের জন্য হলেও হয়তো সায়ান ওকে মেনে নিবে। কিন্তু সায়ানকে তো বলাই হয়নি। রুশির ঘরের দরজায় হঠাৎ করে নক করলো কেউ। পিছনে না তাকিয়ে রুশি বলল, কি হয়েছে রুমি, কিছু বলবে? রিমি এবারের কেয়ারটেকার, বয়স 20 হবে। একবার বিয়ে হয়েছিল, কিন্তু হঠাৎ স্বামী মারা যাওয়ায় আর বিয়ে না করারই সিদ্ধান্ত নিয়েছে। তারপর থেকে এই বাড়িতে থাকে। রুশির সবচেয়ে কাছের মানুষ ওখানে, সুখে দুঃখে সবসময় ওর পাশে থাকে। সারা দিন কত খোশ গল্প করে ওরা। আচ্ছা, ও যখন জানতে পারবে রুশি আর এই ঘরের কর্ত্রী নয়, তখন কি এভাবেই সম্মান করবে, এভাবে কাছের মানুষ হয়ে থাকবে? রিমি খুব শান্ত গলায় বলল, ম্যাডাম, কেডা জানি আপনার জন্য ওই চিঠিখানা পাঠাইছে। রুশি হাতে নিল। এটা কোনো চিঠি নয়, বরং একটি টেস্টের রিপোর্ট, যাতে বোঝা যাচ্ছে অনাগত বাচ্চাটির সাথে সায়ানের জিনগত মিল 99%। রুশি হাসল। ও অনেক আগেই জানে কথাটি, নতুন করে পাঠানোর খুব একটা প্রয়োজন কি ছিল? আর তাছাড়াও হসপিটালে সায়ান রুশিকে না দেখলেও সে মানুষটি তো রুশিকে দেখেছে, তাই না? রুশির সাথে থাকা চিরকুট খুলল। রিপোর্ট দেখে হয়তো বুঝে গেছো আমি কি বোঝাতে চাইছি। আমার সন্তানের উপর দয়া দেখিয়ে হলেও সায়ানকে আমার জন্য ছেড়ে দাও। মনে রেখো, আমাদের মাঝে তৃতীয় ব্যক্তি তুমি, তাই তোমাকেই সরে যেতে হবে। আমি যেমন এটা চাই, সায়ানও কিন্তু এটাই চাই। তৃতীয় ব্যক্তি? একটা সম্পর্ক ততদিন ভালো থাকে যতদিন তাতে তৃতীয় ব্যক্তি না থাকে, কিন্তু পরকীয়ায় অনেক বছরের সম্পর্ক এক নিমিষে শেষ হয়ে যায়। রুশি বিড়বিড় করে বলল,
এই সম্পর্কে আমি তৃতীয় ব্যক্তি নই। আমি সায়ানের বিবাহিত স্ত্রী। আমি বৈধভাবে সমাজের স্বীকৃতি নিয়েই তার গড়ে উঠেছি, তাই আঙ্গুল আমার দিকে কখনোই উঠবে না। আমি নিজে থেকেই সরে যাচ্ছি বলে তুমি সায়ানকে পাচ্ছ। না হয় 7 বছরের অনুভূতির বিসর্জন দেওয়ার মেয়ে আমি নই, কিন্তু তোমাদের এই পাপের সম্পর্কে ওই অনাগত বাচ্চার কোনো দোষ নেই। সে সমাজের মাঝে অসম্মান নিয়ে আজীবন বেঁচে থাকবে কেন? রুশির ভাবনার মাঝে নিচে তীব্র শব্দ হলো। গড়ে থাকা দুজনই চমকে উঠল। রিমি দ্রুত কি হয়েছে তা দেখার জন্য নিচে ছুটল, কিন্তু রুশি দৃঢ় পায়ে এগোলো। এই সময় কোনো অসাবধানতাই ওর কাম্য নয়। ওর বেঁচে থাকার একটা কারণও খুঁজে পেয়েছে। আল্লাহ হয়তো যা করে ভালোর জন্যই করে। এই যে ওর জীবনের একজন মূল্যবান মানুষ হারিয়ে যাওয়ার বদলে আল্লাহকে সবচেয়ে মূল্যবান জিনিস দিয়ে দিল। রুশি নিচে নামতে দেখল সায়ান ঘরের সকল জিনিসপত্র ভাঙচুর করছে। রাগে তার চোখ মুখ সব লাল হয়ে আছে। অন্য সময় হলে হয়তো থামানোর চেষ্টা করত, কিন্তু এখনও এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চুপচাপে সায়ানের কর্মকাণ্ড দেখছে। সায়ান খুব রেগে আছে, কিন্তু রেগে তোর থাকার কথা নয়। সায়ান হুট করে রুশির সামনে এসে দাঁড়ালো। খুব কর্কশ ভাষায় বলল, আমি বলেছিলাম তোমায়, যেদিন আমার বিরুদ্ধে থাকা প্রমাণ আমার হাতে আসবে সেদিন তোমার কোনো রক্ষে নেই। বলেছিলাম যদি কিছু করে থাকো তবে সত্যিটা আমাকে জানতে দিও না। কেন সত্যিটা জানতে দিলে আমাকে? রুশি নিচের দিকে তাকিয়ে রইল। কিছু বলার ভাষা ওর নেই। কী বা বলার আছে যেখানে ও নিজেই কিছু জানে না? হঠাৎ করেই ঘরে কয়েকজন পুলিশ অফিসার ঢুকলো। একজন মহিলা ইন্সপেক্টর সামনে এসে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট, মিস রুসানিয়া নাম। রুশি আবার সায়ানের দিকে তাকালো। ওর চোখে কি কষ্ট দেখতে পেল? কিন্তু কেন? রুশিকে কষ্ট দিয়ে সবচেয়ে বেশি খুশি তো ওরই হওয়ার কথা ছিল। থাক না কিছু কথা অব্যক্ত, কিছু অনুভূতির কথা তোমায় না হয় নাই জানালাম। বেশ তো আছি আমি তুমিহীন। আমার বন্দি দিনগুলো কেটে যায় তোমাকে একটু পাওয়ার আশায়। তুমি কি আসবে একটু হলেও দেখতে আমায়, এ বদ্ধ জীবনের রুদ্র খাঁচায়? দেওয়ালের একপাশে বেশ ফাঁকা লেখনীতে লিখল রুশি, জেলখানা জায়গাটা বড় অদ্ভুত। চারপাশে বন্ধ খোলা দরজা থাকা সত্ত্বেও মানুষকে বের হওয়ার সুযোগ দেয় না। ওই দূরে একটা ছোট্ট জানালা, তাতেই হয়তো একটু আলো এসে আলোকিত করে প্রত্যেকটি কয়েদির জীবন। কিন্তু ওর কাছে জেলখানা বেশ আলাদা। সিঙ্গেল পরিপাটি খাট, সামনে ফ্রিজ, টিভি আর মাথার উপর থাকা ফ্যান, সব মিলিয়ে যেন ছোটোখাটো একটা সংসার। খাবারগুলো দেখে মনে হয় না খুনে দায়ে থাকা একজন কয়েদিও এত আদর আপ্যায়নের কারণ খুঁজে পেল না রুশি। সায়ান জামিল খানের স্ত্রী বলে কি আলাদা ব্যবস্থা ওর? কিন্তু তারা কি জানে এই সম্পর্ক কবেই শেষ, শুধুমাত্র লিগেল নোটিশ আসা বাকি। রুশি তাচ্ছিল্যের হাসি হাসল। আজ প্রায় 4 দিন হতে চলল এই বদ্ধস্থানে আছে, কিন্তু অদ্ভুতভাবে সায়ানের অ্যাসিস্ট্যান্ট ব্যতীত অন্য কেউ ওর সাথে দেখা করতে আসেনি। কিন্তু কেন? ওর জেলে যাওয়ার ঘটনার তো পুরো এলাকা রটে যাওয়ার কথা। আর ওর মা বাবা, তারা তো আসার কথা, কিন্তু সাহিল ছাড়া কেউ আসেনি। সাহিল এখনও ওকে মিসেস খান বলেই ডাকে। প্রতিদিন আসার সময় কিছু না কিছু নিয়ে আসে। অদ্ভুত না? কিন্তু ও এসব নিয়ে ভাবে না। ও তো বেশ ভালোই আছে, তাই না? ওর গর্ভে ধীরে ধীরে ছোট্ট একটা প্রাণ বড় হচ্ছে, আর তাকে নিয়ে রুশির যত চিন্তা চেতনা। আজকাল সায়ানের কথা খুব একটা মনে পড়ে না। সে তো বেশ ভালোই আছে, তাই না? ভালোবাসার মানুষ আর তার সন্তানের মা হতে চলেছে। তাদের ছোট্ট সুখের সংসার হবে। রুশিকে নিয়ে ভাববার সময় কই তার? রুশির কিন্তু তাতে কষ্ট হচ্ছে না। ও জানে সায়ান ওকে ঘৃণা করে, এখনও ওকে একজন খুনি ভাবে, আর খুনিকে কখনো ভালোবাসা যায় না। হঠাৎ একজন মহিলা হাওলাদার রুমে ঢুকে বলল, আপনার সাথে একজন দেখা করতে এসেছে, তাড়াতাড়ি আসুন। রুশি কিছুক্ষণ ভাবল, তারপর জিজ্ঞেস করল, উনি নারী নাকি পুরুষ? নারী। মধ্যবয়সী নারী এসেছেন আপনার সাথে দেখা করতে। রুশি থমকে গেল। ওর শাশুড়ি এসেছে, যাকে ও নিজের দ্বিতীয় মা ভাবে। কোনো শাশুড়ি হয়তো তার বৌমাকে এত আদর করে না যতটা উনি করেছেন। এই 2 বছরের বিয়ে টিকে থাকার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান তার। তার সাথে থাকার সময় এক মুহূর্তের জন্য মনে হয়নি তিনিও শাশুড়ি। কিন্তু যেদিন ওকে পুলিশ ধরে নিয়ে আসে, তখনই জানতে পারে ওই পুলিশ উনিই পাঠিয়েছেন। রুশি না চাইতেও কষ্ট পেয়েছে খুব বেশি। সায়ান ওকে যতই অ্যাভয়েড করুক না কেন, ওর কিছু যায় আসে না। কিন্তু উনি ওর দিকে যদি ঘৃণা ভরে দৃষ্টিতেও তাকায়, ও কীভাবে মেনে নিবে? রুশি দৃঢ় পায়ে আসলো। ওর ধারণাই সঠিক ছিল, শাশুড়ি মাই এসেছে। তবে আজ তাকে বড্ড অচেনা মনে হচ্ছে। এতটা দূরত্ব রুশি কখনো ফিল করেনি। তার চোখে ওর জন্য কোনো মায়া দয়া কিছুই ছিল না, বরং ছিল একরাশ ঘৃণা। রুশি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। খুব শান্তভাবে ও শাশুড়ি মাকে বলল,
তোমাকে না দেখলে জানতেই পারতাম না আমি এতদিন দুধকলা দিয়ে সাপ পুষেছি। তোমার এই মায়াভরা চেহারার পিছনে এমন একটা জঘন্য রূপ লুকিয়েছিল আমি বুঝতেই পারিনি। রুষি অশ্রুসিক্ত নয়নে তাকালো। সত্যি বলতে খুব কষ্ট হচ্ছে ওর। কাছের মানুষের মুখে এমন কথা সহ্য করা বড় দায়। রুষি তবুও কিছু বলল না। সত্যি বলতে ওর বলার কিছু নেই। রুষি শাশুড়ির একবার কান্নাজড়িত কণ্ঠে বলল, কি ক্ষতি করেছি আমরা তোমার? কেন আমার সন্তানের মাথার উপর থেকে বাবার ছায়া কেড়ে নিতে চেয়েছ? কি ক্ষতি করেছে উনি তোমার, যে তাকে তুমি মেরেই ফেলেছিলে অলমোস্ট? উনি আজ হসপিটালের বেডে মৃত্যুর সাথে প্রতি মুহূর্ত লড়ছে। আমি আমার মেয়ে আর তোমার মাঝে কোনো পার্থক্য করিনি, কিন্তু তার বদলে প্রতিদান দিলে কেন করেছো এমনটা? রুষি কিছু বলল না। ওর বলার কিছু নেইও। সেদিন কি হয়েছিল কিছুই জানে না। সব কিছু বোঝার পূর্বে হয়ে গেছে। যতক্ষণে ও বুঝেছে ততক্ষণও বুঝতে পেরেছে কাউকেও মেরে ফেলেছে। কেউ ওর জন্য মৃত্যুর সাথে লড়ছে। ও কাকে কি বোঝাবে, কি করে বলবো? ইচ্ছে করে করেনি। ও জানেই না কি থেকে কি হয়ে গেছে। শুধু জানেও কাউকে খুন করার চেষ্টা করেছে, কিন্তু কে বুঝবে ওকে? কিভাবে বোঝাবে ওর নিজের ইচ্ছে ও কাউকে কিছু করেনি? আর নিজের শত্রুকেও তো এমন কিছু করার আগে ভাববে না। আর ও তো তোমার হবু শ্বশুরকে। রুষির নিস্তব্ধতা দেখে শাশুড়ি চড়া গলায় বলল, তুমি যদি ভেবে থাকো তুমি খানবাড়ির বউ বলে বেঁচে যাবে তবে তুমি ভুল ভাবছ। আমি তোমাকে সারা জীবন জেলের ভাত খাইয়ে ছাড়বো, তোমাকে আমি ছাড়াবো না। বলে উনি বেরিয়ে গেল। আর রুষি সেই স্থানে বসে পড়ল। নিজেকে এতটা অসহায় আর কখনোই মনে হয়নি। ওর মায়ের কথা খুব মনে পড়ছে। তিনি বিয়ের দিন সকালেও এ বিয়ে করতে ওকে নিষেধ করেছে, কিন্তু ও শোনেনি। তার কথা শুনলেই হয়তো ভালো হতো ওর। সায়ানের মা জেল থেকে বেরোতে একজন এগিয়ে আসলো। পরনে ফরমাল স্যুট, হয়তো মাত্রই অফিস থেকে ফিরেছে। সে এগিয়ে এসে বলল, তুমি এখানে আসতে গেলে কেন? আমি বলেছি না আমি পুরো ব্যাপারটা দেখে নিব। তোমার এতে ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই। সায়ানের মার বেশ চড়া গলায় বলল, কিভাবে তুমি দেখবে? তা তো আমি দেখতেই পাচ্ছি। পুরো জেলখানাকে 5 স্টার হোটেল বানিয়ে রেখেছ। বোর ভালোই আদর যত্ন হচ্ছে তাহলে। সায়ানের কপালে ভাঁজ পড়ল। নিজের হাত শক্ত করে মুঠ করেই বলল, এই বউয়ের জন্য কয়দিন আগেও আমাকে বকেছ মা। আমাকে জোর করেছ বাড়ি ফেরার জন্য। আজ এত তাড়াতাড়ি নিজের ব্যবহার কি বদলে ফেললে? তখন তার আসল চেহারা তো আমি জানতাম না। না হয় একজন খুনি মেয়েকে আমার ছেলের বউ কখনোই আমি বানাতাম না। পুরো বিষয়টা নিয়ে এখনও তদন্ত চলছে মা। পুরো বিষয়টা পুলিশ তদন্ত করছে, তাই তাদের উপরেই ছেড়ে দেই আমরা। না জেনে কোনো কিছু না বললেই আমি খুশি হব। সব কিছু ওর এগেনস্টে থাকা সত্ত্বেও তুই তাকে প্রোটেক্ট করছিস। এমন একটা মেয়ে তো সহানুভূতির যোগ্য নয় সায়ান। আমি দেখে নিব বিষয়টা মা। তুমি দয়া করে আর এখানে এসো না। ওর সাথে কি করতে হবে না করতে হবে সেটা আমি খুব ভালো করেই বুঝি, তাই আমার উপর সম্পূর্ণটা তুমি ছেড়ে দাও। সায়ানের মা ছেলের জেদ সম্পর্কে খুবই ভালোই অবগত, তাই তো উনি কিছু রাগ দেখিয়ে চলে গেলেন। ওনার এই প্রথম মনে হচ্ছে সায়ানের প্রাক্তনই ওর জন্য ঠিক ছিল। এমন একটা খুনিকে তো আর গড়ে জায়গা দিতে হতো না। সায়ানের মা চলে যেতেই ওর গাড়ির দরজার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালো। আলতো স্বরে বলে উঠল, তোমাকে আমি এত ঘৃণা করা সত্ত্বেও তোমাকে কেউ বাজে কথা বললে আমার আজও সহ্য হয় না। তোমার উপর করা কারো উঁচু গলাও আমার সহ্য হয় না। আমার মায়ের সাথে এই প্রথম আমি উঁচু গলায় কথা বলেছি, তাও শুধু তোমার জন্য। এই তুমি আমাকে কি বানিয়ে দিলে গরুষি। আজকাল নিজের উপর নিজেরই কোনো কন্ট্রোল থাকে না। এই সেরা, এই প্রেম করবি? কথাটা বলতে চারপাশে হাসি রোল পড়ে গেল। শাহেদ কাছুমাছু হয়ে সামনের দিকে তাকালো। কতগুলো মেয়ে ছেলে বেশ গাঁটি বেঁধে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে সিনিয়র হবে। তাদের মাঝে সবচেয়ে ছোট দেখতে মেয়েটা এমন কথা বলে উঠল। শাহিদ আলতো করে চশমাটা ঠিক করে, তারপর তাদের কথায় গুরুত্ব না দিয়ে সামনে হাঁটা শুরু করলো। কিন্তু পড়ল বিপদে। সেই মেয়েটি সামনে এসে হুট করে দাঁড়িয়ে পড়ল। তারপর কোমরে হাত রেখে বলল, এই কথার উত্তর না দিয়ে কই যাও? জিজ্ঞেতিছি না প্রেম করবা কি না? শাহিদ মেয়েটার দিকে একবার ভালো করে তাকালো। মেয়ের লম্বায় ওর কাঁধ পর্যন্ত পড়ে, অথচ দেখো পুরো দানি লঙ্কা। পরনে জিন্স আর টপস, তবে গায়ে কোনো ওড়না নেই। শাহিদের যেন ব্রু কুঁচকে গেল। ওর কাছে মেয়েটিকে হুট করে অশালীন মনে হতে লাগলো। কেমন একটা গন্ডি টাইপ মেয়ে, হয়তো বড়লোক বাবার আদরে বিগড়ে যাওয়া সন্তান। এসব ছেলেফেলের সাথে মিশে হয়তো আরও নষ্ট হয়ে গেছে। কথায় আছে না, একটা পচা আমের সংস্পর্শে বাকি আমগুলোও পচে যায়। এইটুকুন একটা মেয়ে কিনা ওকে প্রেমের প্রস্তাব দিচ্ছে, তাও আবার এইভাবে। ওর ইচ্ছে করছিল মেয়েটাকে কষিয়ে একটা চড় মারতে। কি অভদ্র,
কিন্তু মেয়েদের গায়ে হাত তোলার শিক্ষা ওর বাবা মা ওকে দেয়নি। শাহিদ সোয়াল শক্ত করে হাঁটা শুরু করলো। সবার সাথে কথা বলা আসলে উচিত নয়, কিছু মানুষ তোমার অ্যাটেনশন ডিজার্ভই করে না। শাহিদ একটু দূরে যেতে সবাই মেয়েটির দিকে তাকিয়ে হাসা শুরু করলো। একটা মেয়ে বেশ ভাব নিয়েও বলল, কি রে চন্দ্রী, তোর রূপের আগুনে নাকি সবাই ঘায়েল হয়ে যায়, সামান্য একটা বোকা ছেলেকেও তো পাশাতে পারলি না। আরে পাসবে, ছেলেদের চরিত্র সম্পর্কে পিএইচডি করা আছে বুঝলি। সামনে সুন্দরী মেয়ে দেখলে তোদের দিকে নজর দিবে না, এমন ছেলে শতাব্দীতে খুঁজে পাওয়া যায় না। প্রথমে সাধু সন্ন্যাসী সবাই সাজে, কিন্তু সুযোগ পেলেই আসল রূপ দেখায়। এমন হার্ড টু গেট ছেলেদের কিভাবে আয়ত্ত করতে হয়, আই নো ইট ভেরি ওয়েল। চন্দ্রিকা বেশ তাচ্ছিল নিয়েই বলল, ছেলেদের উপর জমে থাকা তিক্ততার কারণে ছেলেরা ওর কাছে টাইম পাসের মূল উপাদান মনে হয়। ছেলেদেরও সম্মান করে না, কারণ ওর মতে তারা সম্মানের যোগ্যই নয়। চন্দ্রিকা গাছের নিচে থাকা ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলো। বন্ধুদের দিকে ফিরে তাকালো না। আসলে এরা কেউ ওর আসল বন্ধু নয়, ওদের পিছনেও কম টাকা খরচ করেনি, তাই হয়তো এখনো সিপকে আছে। সবাই স্বার্থের জন্য অন্যের সাথে থাকে। ও সব বুঝে, কিন্তু টাইম পাসের জন্য কিছু তো করা দরকার, তাই এদের সাথে মিশে। হয়তো এদের সাথে থেকে বেঁচে থাকা মানবতা বিকিয়ে যাবে, তাই আর কি। দূর থেকে একজন ফ্রেন্ড চিল্লিয়ে বলল, চন্দ্রী, পাবে পার্টি আছে, মনে আছে তো? আজ কিন্তু তোর ট্রিট। চন্দ্রিকা হাত নাড়িয়ে সায় দিল, তবে পিছনে ফিরে তাকালো না। প্রতিদিন ওর ট্রিটই থাকে, তবে বেশ ঘটা করে বলা আর কি। এদের সাথে থাকতে থাকতে ও কেমন একটা সেমলেস হয়ে গেছে। আজ একটা ছেলেকে প্রপোজ করে বসলো। যদিও টেয়া ছিল, তবে আজকে থেকে 2 বছর আগে এটা হয়তো কল্পনাও করতে পারতো না। কিন্তু আজ দেখো, সরাসরি প্রেমের প্রস্তাব দিয়েছে। কিন্তু ওই ছেলেটা অ্যাকসেপ্ট করেনি, হয়তো বেশ বোকা বলে বুঝে উঠতে পারেনি। কিন্তু ও তো এত সহজে ছেড়ে দিবে না, ওই চাশমিশকে প্রেমের ঘোল খাইয়েই ছাড়বে। চন্দ্রিকা বাঁকা হেসে বলল, চাশমিশ? সি ও সোন। রুশি ফ্লোরে বিছানো মাদুরে বসে টুপি বুনছে, কিছুটা বেবি পিঙ্ক কালার। ওর হিসেব মতে ওর বেবি হতে হতে প্রায় শীতকাল, তখন কনকনে শীতে কাজে দিবে এগুলো। অদ্ভুত হলেও সত্যি যে রুশি কিনা প্লেটের পানি ফেলেছে কিনা সন্দেহ, কিন্তু 2 বছরের সংসারে অনেক কিছুই শিখিয়ে দিয়ে গেছে ওকে। হাত পুড়িয়ে রান্না করা যেমন শিখেছে, তেমনি অনেক হাতের কাজও শিখেছে। প্রায় অবসরে এটা ওটা বানাতো, এমনকি সায়ানের শার্টে কারুকাজও করেছিল। সায়ান সবসময় প্লেন শার্ট পরে, তাও ডিপ রঙের। এটা দেখে রুশিকে শান্ত গলায় জিজ্ঞেস করেছিল, এটা ও করেছে? রুশি ভয়ে ভয়ে কিছু বলেনি। সায়ান কিছু না বলে সেটা নিয়ে বের হয়ে গিয়ে নিজের রুমে যায়। তখন তারা আলাদা রুমেই থাকতো। শাশুড়ি মা এসে এক রুমে থাকার জন্য বাধ্য করেন। ওর জানা মতে সেদিন সে শার্টটাও ফেলে দেয়নি, কিন্তু পরে ফেলে দিয়েছে কিনা জানা নেই। রুশি সায়ানকে পাঞ্জাবিও গিফট করতো মাঝে মাঝে, কিন্তু সায়ান কখনো সেগুলো ছুঁয়েও দেখেনি, তবে ফেলেও দেয়নি। নিজের আলমারি পুরে কি মজা পায় কে জানে। এই কয়েক বছরে সায়ান নামক মানুষটিকে ওর বেশ চেনা হয়ে গেছে। তার কি পছন্দ, তার অপছন্দ, কিসে খুশি থাকে। সায়ান নিজের অনুভূতিগুলো একদমই প্রকাশ করে না। সে কোনো কিছু অসন্তুষ্ট কিংবা বিরক্ত হলে তার ব্রু হালকা কুঁচকে তাকায়, আর খুশি হলে শীতল চাহনিতে তাকায়। না হয় বাকিটা সময় একদম অনুভূতি শূন্য থাকে, তবে রেগে গেলে মুখ লাল হয়ে থাকে আর সব কিছু ভাঙচুর করা শুরু করে। সায়ানকেও 2বার রেগে থাকতে দেখেছে, এই তো কিছুদিন আগে একবার, আর ওর হলুদের দিন। রুশি দীর্ঘশ্বাস ফেলল। না চাইতেও সায়ানকে নিয়ে ভাবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও সায়ানকে ছাড়া অন্য কিছুই ভাবনায় আসে না। 7 বছর, 7 বছরের ভালোবাসা মুহূর্তে ভোলা হয়তো সম্ভব নয়, কিন্তু সায়ানের দিকে আঙ্গুল তুলতে পারছে না, কারণ নিজের বাবাকে যে খুন করতে চেয়েছে তাকে কেউ মেনে নিতে পারবে না। কিন্তু ও তো কিছু ইচ্ছে করে করেনি, ওর শুধু একটাই অভিযোগ, সায়ান যদি ওর প্রাক্তনকে এতই ভালোবাসতো তাহলে ওকে বিয়ে করলো না কেন? সায়ান চাইলেই পারত এই বিয়েটাকে না করে দিতে, কিন্তু সে করেনি, বরং তার সম্মতিই সবটা হয়েছে। রুশি জানেও সায়ানকে খুব সহজে ছেড়ে দিচ্ছে। অ্যাটলিস্ট ও তো পুরো বিষয়টা জানার অধিকার রাখে। ওকে সুন্দর করে বললেই হয়তো হতো, কি আর প্রয়োজন ছিল না। সত্যি বলতে একটা সময় রুশির মনে হয়েছিল সায়ান ওকে মেনে নিয়েছে, কারণ সায়ান ওর সাথে খারাপ ব্যবহার করতো না, কিংবা অসম্মানও করতো না, শুধু একটু দূরে থাকতো। ওর থেকে যার সাথে মানিয়ে নিয়েছিল ও। সায়ান সবসময় কম কথা বলতো, সবার সাথেই, আর সবার থেকে একটু দূরেই থাকতো। প্রয়োজন ব্যতীত ওকে কথা বলতে কখনো দেখেনি। রুশি 7 বছরের পরিচয়ে ও সায়ানকে কখনো হাসতেও দেখেনি। সভা থেকে কেমন একটা দূরেই থাকতো। তাই তো রুশি মনে হয়েছিল সব কিছু ঠিকঠাকই আছে, মানুষটা হয়তো এমনি। কিন্তু চোখের সামনে সায়ানকে অন্য নারীর সাথে দেখে রুশি সব ভুল ভেঙে গিয়েছে। ও সায়ানের অনুভূতি শূন্য চেহারার অনুভূতির সমাহার দেখেছে। ও চোখে মুখে সহানুভূতি ছিল, সাথে একরাশ চিন্তা। হয়তো নিজের সন্তান বলে। সায়ানের মতো কঠোর হৃদয়ের মানুষের মনেও
অনুভূতির সঞ্চার ঘটিয়েছে। রুশির হুট করে মনে হলো ও কেন ছেড়ে দিল হাল, কোনো অন্য নারীকে ওর বিয়ের মাঝখানে কেন আসতে দিল। যদি সে সায়ানের প্রাক্তন কিংবা বর্তমান হয়েও থাকে, সে তো বাহিরের নারী, তাই না? রুশির সম্মান তো আর তার থেকে বেশি না। আর যাই হোক, সায়ান নিজের স্ট্যাটাসের জন্য দ্বিতীয় বিয়ে করতে পারবে না, এক স্ত্রী থাকা সত্ত্বেও। আর এটাই তাদের উপযুক্ত শাস্তি, তাই না? ওর গর্বেও তো সায়ানের সন্তান। ওর সন্তান কি তাহলে বাবা ব্যতীত জন্ম নেবে না কিংবা বড় হবে না? ও তো নিজের সন্তানের মাথার উপর থেকে বাবা নামক ছায়াটা কেড়ে নিচ্ছে। বড় হয়ে সে যদি জিজ্ঞেস করে আমার বাবাকে, কি জবাব দিবে রুশি? অন্তত সায়ানের তো অধিকার আছে তার সন্তান সম্পর্কে জানার। আর যাই হোক, পৃথিবীর কোনো বাবাই তার সন্তানকে ফেলে দিতে পারবে না, হয়তো সায়ানও না। সায়ান কঠোর হৃদয়ের, তবে নিষ্ঠুর নয়, সেটাও জানে। না হয় রশির সাথে একই ছাদের নিচে 2 বছর সংসার করতে পারত না। রশি ঠিক করলো আজ সাহিল দেখা করতে আসলে ও সাহিলকে এই বিষয়টা জানাবে। সাহিল সায়ানের সবচেয়ে বিশ্বস্ত লোক, আর রশি তাকে খুব বিশ্বাস করে, তাই তাকে কিছু বললে তো অবশ্যই সায়ান অবধি পৌঁছাবে। রশি উঠে দাঁড়াতে চাইল, কিন্তু উঠতে পারল না। মাথা চেপে বসে পড়ল। চোখ দুটো হুট করে যেন অন্ধকার হয়ে আসছে, কিন্তু আশেপাশের আওয়াজ ঠিকই কানে আসছে। কেউ একজন খুব দৃঢ় গলায় বলছে, মিস্টার খান, আপনি যেমন বলছেন তেমনটাই করেছি আমি। একবার হসপিটালে নিতে পারলেই বাকি কাজটা হয়ে যাবে। রশি অবচেতন মনে নিজের পেটে হাত রাখল। পুরো বিষয়টা না বুঝলেও ওর মনে হলো কিছু একটা বাজে হতে যাচ্ছে ওর সাথে আর ওর সন্তানের সাথে। মিস্টার খান বলতে কাকে বোঝাচ্ছে সে? সায়ানকে? খুব কষ্টে রশি চোখ মেলে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু চোখ যেন একরাশ ঘুম। চোখ কিছুতেই মিলতে পারছে না, তবে কিছু একটা খটখট আওয়াজ কানে আসছে। রশি হাত পা নাড়াতে চেষ্টা করলো, কিন্তু পারল না। কিছু একটা যেন চেপে ধরে আসে ওকে। খুব কষ্টে চোখ মেলে তাকালো শঙ্কায়। চোখ খুলে নিজেকে অচেনা ঘরে আবিষ্কার করলো। হাত পা নাড়াতে দেখলো ওর হাত পা আটকানো, হসপিটালের ছোট বেডটির সাথে শিকল দিয়ে লক করা। পাশে তাকাতেই দেখলো কেউ একজন খুব যত্ন সহকারে তালাগুলো খোলার চেষ্টা করছে। ছেলেটি মাস্ক পরা, তবুও রশির চিনতে কষ্ট হয়নি। রশি কিছু বলতে যাবে, তখনই বুঝতে পারলো মুখ ফাটা। শব্দ ছাড়া মুখ দিয়ে আর কোনো কথাই বের হলো না। রশির গোঙানোর শব্দে সে ওদিকে তাকালো, তারপর ঠোঁটে তর্জনী আঙুল রেখে বলল, শব্দ করো না, না হয় ওরা টের পেয়ে যাবে। তুমি নিঃশব্দে সব কিছু দেখতে থাকো, আমি তোমাকে এখান থেকে সাবধানে বের করে নিয়ে যাব, টেনশন করো না। রশি আর শব্দ করল না। ও যতটুকু মনে পড়েও জেলের রুমে ছিল। নিজের সন্তানের জন্য পরম যত্নে সোয়েটারে টুপি বুনছিল। হঠাৎ ও অজ্ঞান হয়ে পড়েছিল, আর জ্ঞান ফেরার পরেই হসপিটালের বেডে। তার মানে ও ভুল কিছু শুনেনি, বরং ওকে কেউ ইচ্ছে করে এখান থেকে নিয়ে এসেছে। আচ্ছা, হসপিটালে কেন নিয়ে এসেছিল? অপারেশন করানোর জন্য? সায়ান সব জেনে গেছে, তাই না? ওর প্রাক্তন তাহলে ওকে সব বলে দিয়েছে। আর ও এই বাচ্চা চায় না। রুশি এবার কিছু হাসলো, যদিও শব্দ হয়নি। যেখানে সায়ান ওকেই কখনো চায়নি, সেখানে ওর বেবিকে কেন চাইবে? ছেলেটি খুব কষ্টে একটা তালা খুলল, তারপর মৃদু স্বরে বলল, তুমি জানো তোমাকে এখানে কেন আনা হয়েছে? অপারেশন করে তোমার একটা কিডনি নিবে বলে। আর জানো এই পুরো ব্যবস্থা কে করেছে? তোমার প্রাণপ্রিয় হাজব্যান্ড মিস্টার সায়ান জামিল খান। বিশ্বাস হচ্ছে না তো? ওয়েট। বলে ফোন বের করে হালকা আওয়াজে একটা রেকর্ডিং ছাড়ল, যেখানে একজন অপরিচিত লোকের কণ্ঠ শোনা যাচ্ছে, যে খুব বিনয়ের সাথেই বলছে, মিস্টার খান, চিন্তা করবেন না, আপনার ইচ্ছে অনুযায়ী আমরা সব ব্যবস্থা করেছি। পেশেন্ট আপাতত একটু উইক, তাই আমরা স্যালাইন দিয়ে রেখেছি। স্যালাইনটা শেষ হলে উনি কিছুটা সুস্থ হয়ে যাবে, আর কয়েক ঘন্টা পরেই হুঁশ ফিরে আসবে। তখন আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারবো অনায়াসে, আর অ্যানেস্থেসিয়া দিলে রোগীর আর কোনো মৃত্যু ঝুঁকিও থাকবে না। অপর পাশ থেকে কোনো শব্দ শোনা গেল না, কিন্তু ওই একই কণ্ঠ আবারও বলে উঠল, ডোন্ট ওয়ারি, আমরা পুরো সেফটির সাথেই সবটা করব। কেউ কিছু জানতেই পারবে না, আর রোগীরও কোনো ক্ষতি হবে না। আপনি নিশ্চিন্তেই থাকুন। তারপর আর কিছু শোনা গেল না। সবটা শুনে রুশি বুঝতে পারল ওকে এখানে অপারেশনের জন্য নিয়ে আসা হয়নি। কিন্তু ওর বেবি কি সেফ থাকবে? সায়ান কি জানে ও প্রেগনেন্ট? যদি জানে, তাহলে এরপরেও কি করে ওকে সার্জারি রুমে পাঠায়? আর কারো অনুমতি ছাড়া তো তার কিডনি ডোনেট করা ইলিগেল। রুশির রাগ হলো, প্রচণ্ড রাগ। রুশিকে জেলখানায় রেখেও তার শান্তি হয়নি, বরং এখন ওর কিডনি ওর অনুমতি ছাড়াই ডোনেট করতে চায়। যদি ওর বাচ্চার কিছু হয়, তাহলে তো রশি মরেই যাবে। এবার ছেলেটি আবারও খুব সাবধানে বলল, এবার বিশ্বাস হলো তো? তবে মজার বিষয় কি জানো, এখানে তোমার শুধু কিডনি ট্রান্সপ্লান্ট হবে না, বরং তোমার গর্ভে যে একটু একটু করে বড় হচ্ছে তাকেও সরিয়ে ফেলা হবে। তা হয়তো মিস্টার খান নিজেও জানে না। খুব করে বলেছিলাম তোমায় এই বিয়ে করো না, কিন্তু শুনলে কই। আমরা সবাই ওই ছেলের আসল চেহারা দেখতে পেলেও
তুমি এই 2 বছরে কি একটুও ক্ষুধা দেখোনি? তোমাকে জেলে পাঠিয়ে সে দমে যায়নি, বরং হি ইজ মেকিং ইউর লাইফ হেল। ঋষি শান্ত চাহনিতে তাকিয়ে রইল। সত্যি বলতে অ্যাব্রেশনের কথা শুনে ওর অন্তরাত্মা কেঁপে উঠলেও কোনো রিয়েক্ট করতে পারল না। সামনের জন্য সে মানুষটা যে ভালো নয় সেটা বুঝতে পেরেছিল, কিন্তু ও কোনো বুঝতে পারেনি। ভালোবাসায় এত অন্ধ হয়ে গিয়েছিল যে ও কয়লাকে হিরে ভেবে এত কাল যত্ন করে এসেছে। সায়ন ওর ভালোবাসার ডিজার্ভই করে না, একদমই না। না হয় ওরা এত স্যাক্রিফাইসের পরেও কি করে পারলো এমনটা করতে। ও, তোমাকে তো বলাই হয়নি, এই কিডনি সে তার নিজের বাবার জন্য তোমার হয়ে ডোনেট করছে। মিস্টার খানের একটা কিডনিতে ফেলিওর দেখা দিয়েছে, আর আনফর্চুনেটলি তুমি তার আইডিয়াল ডোনার। তারপর কিছুক্ষণ পরে কিছু আশ্বস্ত কণ্ঠে বলল, তুমি চিন্তা করো না, আমি বেঁচে থাকতে আমি তোমার সাথে কিচ্ছু হতে দিব না। রুশি ইশারা করে নিজের মুখের টেপটা সরাতে বলল, আর সরাতেই বলে উঠল, তোমার কিছু করতে হবে না, তুমি চলে যাও এখান থেকে। আমি তাকে মারার চেষ্টা করেছি, তাই আমি তার কাছে ব্যথিত। এই কিডনি ডোনেট করার মাধ্যমে হয়তো আমি তার প্রতি করা অন্যায়ের দায়ভার ঠেকাতে পারবো। তুমি এখান থেকে চলে যাও। যেহেতু খুব লুকিয়ে কাজটা করা হচ্ছে, তাই ধরা পড়লে তোমার ক্ষতি হয়ে যাবে। রশির কণ্ঠে অভিমান স্পষ্ট, কিন্তু সেই ব্যক্তিটি তোয়াক্কা করল না তার। কড়া গলায় বলে উঠল, তুমি সেই দিনও আমার কথাটা শোনোনি, আর আজও শুনলে না। কিন্তু সেই দিন যেদের কাছে হাল ছেড়ে দিয়েছি বলে আজও কিন্তু ছেড়ে দিব তা কিন্তু নয়। আমার কাছের মানুষদের আমি একটু আঁচও লাগতে দিব না। সবসময় একটা কথা মনে রেখো, আজও তোমাকে পাওয়ার আশায় কেউ একজন প্রতিনিয়ত বাঁচে। তুমি তার সাথেই হয়তো অনেক ভালো থাকতে। কথা বলেই সে কিছু একটা রুশির গাড়ের কাছে লাগালো। হালকা ব্যথায় রুশির কপাল কুঁচকে এলো। হঠাৎই সব কিছু অন্ধকার হওয়া শুরু করলো। রুশি শেষ মুহূর্তে শুধু শুনতে পেয়েছে সে মৃদু স্বরে বলছে, সরি। চন্দ্রিকা আজ গাড়ি ছাড়াই বেরিয়ে পড়েছে ক্লাব থেকে। সে 12টায় এসেছিল এখানে, প্রায় বিকেল 5টা বাজলো বললে। ও নিজের পরনে থাকা হাই হিল খুলে সেটা হাতে নিয়েই হাঁটা শুরু করলো। বন্ধুরা সবাই হয়তো এখনও ওয়াইন গিলছে, কিন্তু সত্যি বলতে কি এসব ওকে টানে না। ক্লাবে ক্লাবে বন্ধুদের সাথে ঘুরলেও মদের বোতল ছুঁয়েও দেখেনিও। এসব জিনিস ওকে টানে না। যদিও বুদ্ধি আজ রসাতলে, তবুও যেইটুকু বেঁচে আছে তা দিয়ে এতটুকু হলেও বোঝে যে মাদক আসক্ত হয়ে দুঃখ বলা যায় না, বরং দিন দিন আরও কষ্টে জর্জরিত হয় মানুষ। চোখের সামনে একজনকে দেখেছে ও, ওয়াইনের নেশায় রাত পার করলেও মনের কষ্ট ভুলে থাকতে পারেনি, বরং কষ্টগুলো প্রায় রক্তের ন্যায় তাজা হয়ে ওঠে। চন্দ্রিকার মনে হলো বহুদিন তার সাথে কথা হয় না, কিন্তু তার কি ওর জন্য সময় আছে? ও কখনো একটি সিগারেটও ছুঁয়ে দেখেনি। তাই এসব নেশায় নিজেকে ভোলা গেলেও কষ্টগুলোকে ভোলা যায় না। তাই গিলে কি লাভ? রাস্তার পাশ ধরে গন্তব্যহীনভাবে হাসছে ও। আশেপাশের মানুষ অদ্ভুতভাবে তাকিয়ে আছে, ভাবছে হয়তো পার্টি ড্রেস পরে এইভাবে রাস্তায় কেন। কিন্তু ওর তাতে কি? আজকাল নিজেরটা ছাড়া অন্যর ব্যাপারে ভাবার সময়ও নেই। পাশ কাটিয়ে যাওয়ার সময় একটা লোক বলে উঠল, এসব মেয়েদের জন্যই সমাজটা নষ্ট হয়। একজনের দেখা দেখে আরেকজন বেহায়াপনা শিখে। ছেলেদের মাথাগুলো এরাই খায়, তাই তো সমাজে এত সব ঘটনা ঘটে। চন্দ্রিকা এসব কথায় কান দেয়নি। যে সমাজে তথাকথিত ভদ্ররা নোংরা কাজগুলো মুখোশের আড়ালে অনায়াসেই করে বেড়ায়, সেখানেও না হয় অভদ্রই থাকুক। আর যাই হোক, মুখোশের আড়ালে নিজের আসল রূপ তো আর লুকাই নিও। ও সামনে এগোতেই মনে হলো পরিচিত একটা মুখ দেখতে পেল। ও দ্রুত হেঁটে তার কাছে গেল। মনে মনে ভাবতে লাগলো ও এলাকায় কি করছে। কিন্তু সামনে যেতেই দেখতে পেল ছেলেটির কপাল গড়িয়ে রক্ত পড়ছে। ও কারণ জিজ্ঞেস করতে চেয়েও করলো না, বরং অন্য কিছু বলল, এই চাশমিশ, চশমা কই তোমার? আর এই এলাকায় নাকি তুমি? চোখের সামনে সে বিরক্তিকর মেয়েটিকে দেখে শাহিদের বিরক্তি যেন আকাশ ছোঁয়া। ও ফাঁস কাটিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু একটা ভেবে থমকে গেল। তারপর মৃদু স্বরে বলল, আমি এই এলাকার। চন্দ্রিকা পট করে বলে উঠল, বাহ, ভালোই তো। তাহলে প্রায় তোমার সাথে হুটহাট দেখা হওয়ার চান্স বেশি। তা কার সাথে মারপিট করে এই হাল হলো তোমার? যদি মারতেই না পারো তবে লাগতে যাও কেন? সেই তো মার খেয়ে এলে। শোনো, শুধুমাত্র যদি কেলাতে পারো দুমসে, তবেই লাগতে যাবে, বুঝলা? আসো, ব্যান্ডেজ করে দিচ্ছি। বলে শাহিদের কাঁধে হাত রাখলো। শাহিদ জেড়ে ফেলে দিতে চাইলেও নিজেকে কন্ট্রোল করলো। তারপর আলতো স্বরেই বলল, ঠিক আছে। চন্দ্রিকার মুখের হাসি প্রশস্ত হলো। না, এখন আর আগের মতো মন খারাপ নেই। এ চাশমিশকে মন ভালো করার ম্যাজিক জানে নাকি?
মিস্টার খান, ইউর ওয়াইফ ইজ মিসিং। কথাটা শুনতে সায়ান শোয়া থেকে উঠে বসে পড়ল। এই কয়েকদিন বেশ বিজি থাকায় ঠিকমতো ঘুম হয়নি, যাতে মাথায় খুব পেইন হচ্ছিল। ফাইনালি যা নিয়ে বিজি ছিল তা সলভ হওয়াতে ঘুমের ওষুধ খেয়ে গতকাল রাতে ঘুমিয়েছিল। 6 ঘন্টা পর ঘুম ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু খুব বেশি টায়ার্ড থাকাতে হয়তো উঠতে পারেনি। ঘুম ভাঙতে স্বভাবগতভাবে ও নিজের পাশ থেকে বন্ধ অবস্থায় হাতড়ে দেখছিল, কিছু ফিল না হয় চমকে উঠে তাকালো। প্রায় প্রতিদিনই অর্ধজাগতে অবস্থায় হাত রাখতে পাশে যে একজন শুয়ে আছে সেটা ফিল করতে পারত। আর এটা রোজকার অভ্যাস হয়ে গেছে, তাই তো রুশি নেই আজ 15 দিন, তবুও অজান্তে নিজের পাঁচটা হাতড়ে দেখে। সায়ান নিজের অজান্তে একটু ব্রু কুঁচকে ফেলল। বিষয়টাও একদমই পছন্দ করেনি। ঘুম ভাঙার পর রুশিকে দেখো রোজকার অভ্যাস, যা বদলানো যাবে হয়তো বদলাতে চায় না, তাই রুশির ঘুমন্ত মুখে আলাদা মায়া কাজ করে, যা দেখলে সকাল সকাল ওর মুড ভালো হয়ে যেত। যদিও প্রকাশ করা হয়নি, কিন্তু ঘুমন্ত রুশিকে দেখতে ওর ভালো লাগতো। এই 29 বছরের জীবনে কম নারী দেখেনি। বিদেশের সুন্দর নারীদের অভাব নেই, কিন্তু তবুও কোনোদিন তাদেরকে টানেনি কেউ। রুশি ওর দেখার সবচেয়ে সুন্দর নারী নয়। বাঙালি নারীদের যতটা সুন্দর হলে শালীন এবং মায়াবী লাগে, ঠিক ততটাই সুন্দর। তবে ও বিশেষত হচ্ছে ওর ধৈর্য আর সহনশীলতা। রুশি খুব সুন্দর করে দৃঢ় কণ্ঠে কথা বলে। রুশি কখনো চেঁচাতে দেখেনি, তাই রুশি কথা বললে আর যাই হোক সায়ান কখনো বিরক্ত হতো না। সায়ানের সে হৃদয় থাকলে হয়তো কবে সে শ্রুতিমধুর কণ্ঠের প্রেমে পড়ে যেত। যেই নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর, সে প্রকৃত সুন্দর। হুমায়ুন আহমেদের এই উক্তি অনুযায়ী রুশি বেশ সুন্দরী। রুশি একমাত্র নারী যাকে ও ঘুমন্ত অবস্থায় দেখেছে, আর সে চেহারার দিকে তাকিয়ে রোজ রোজ আফসোস করেছে। ওর মতো হয়তো খুব বেশি কি ক্ষতি হতো যদি রুশি ওর বাবাকে মারতে না চাইতো। সায়ানের মাঝে মাঝে বিশ্বাস হয় না এই মায়াবী চেহারার মেয়েটি কাউকে খুন করার চিন্তাও করতে পারে, কিন্তু নিজের চোখে দেখা জিনিস কি কেউ অবিশ্বাস করে? ও যতই ইনভেস্টিগেশন করুক না কেন, সকল প্রমাণ রুশির বিরুদ্ধে। তাছাড়া নিজে সব কিছু নিজের সামনে দেখেছে, তবুও কোথাও একটা ওর হৃদয় বিষয়টা মানতে রাজি নয়। এই 2 বছর ও সব দিক দিয়ে চেষ্টা করেছে, কিন্তু না রুশিকে ক্ষমা করতে পেরেছে, নাও রুশিকে শাস্তি দিতে পেরেছে। মাকে খুব বড় গলায় বলেছে ও সবটা দেখে নেবে, কিন্তু সবশেষে রুশির শাস্তি ব্যতীত আর কোনো রাস্তাই ওর সামনে খোলা ছিল না। ও এখন খুব করে চায় ওর বাবা ঠিক হয়ে যাক, আগে থেকে আরও বেশি করে চায় ওর বাবা ঠিক হয়ে যাক। এটাই হয়তো একমাত্র উপায় রুশির শাস্তি কমানোর। এখন ওর বাবার কিডনি ট্রান্সপ্লান্ট ঠিকমতো হলেই হয়, তাহলে ওনার সুস্থ হওয়ার চান্স বেশি, আর হয়তো রুশিকে বাঁচানোরও। সায়ান নিজের ফোনটা হাতে নিল আর দেখলো সাহিলের নাম্বার থেকে প্রায় 15টার উপরে মিসড কল। ফোন সাইলেন্ট ছিল, তাই হয়তো শুনতে পায়নি। সায়ান কল ব্যাক করতেই সাহিল দ্রুত গলায় বলে উঠল, রুশি মিসিং। কিন্তু এটা কিভাবে সম্ভব? রুশি কোথায় যাবে? ওর বাবা মায়ের বাসায়? তাহলে তারা কি? সায়ান দৃঢ় গলায় বলল, ওর বাবা মায়ের বাসায় খোঁজ নিয়েছ? হ্যাঁ স্যার, কিন্তু উনি সেখানে নেই। এমনকি কোনো আত্মীয় স্বজন কেউ রুশি ভাবির হদিস জানে না। আমি সব জায়গায় খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সে যেন হুট করে গায়েব হয়ে গিয়েছে, কিংবা খুব যত্ন সহকারে তাকে সরিয়ে ফেলেছে। সায়ান কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর হুট করে দৌড়ে বেরিয়ে পড়ল। চেহারায় বিষণ্ণতা আর কিছু হারিয়ে ফেলার যন্ত্রণা খুব নিখুঁতভাবে প্রকাশ পেয়েছে। কিছুক্ষণ পূর্বের অনুভূতি শূন্য মানুষটির চেহারায় যেন অনেকগুলো অভিব্যক্তি একসাথে প্রকাশ পেল। সায়ানকে এভাবে হুট করে নামতে দেখে রিমি খুব অবাক হলো, কিন্তু কিছু বলার আগে জ্বরের গতিতে সায়ান যেন হাওয়ায় হয়ে গেল। রিমি সায়ানকে সবসময় ফরমাল স্যুটে দেখতে অভ্যস্ত, তাই হুট করে ট্রাউজার আর টি শার্ট দেখে বেশ চমকালো। সায়ান যতই বিজি থাকুক না কেন নিজেকে সবসময় সুন্দরভাবে প্রেজেন্ট করে, কিন্তু এই প্রথম নিজের দিকে খেয়াল করার সুযোগই পায়নি মনে হচ্ছে। রিমি নিজের কাজে মনোযোগ দিল। ওর কাছে আজকাল কিছুই ভালো লাগে না। রুশির সাথে সারাদিন কত মজা করে থাকতো, রুশিকে নিজের আপন থেকে কম ভাবে না, কিন্তু হুট করে পুলিশ রুশিকে অ্যারেস্ট করাতেও চমকে গিয়েছিল। কিন্তু ওর কিছু বলারও ছিল না, ও কাজের লোক মাত্র এই বাড়ির। ও কথার কি আর দুয়ানা দাম দিবে কেউ? তবে রুশির জন্য বেশ কষ্ট হচ্ছে। মেয়েটা সেই শুরু থেকে স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত, তার উপর এখন আবার এত সব ঝামেলা। রিমি বিশ্বাসই করে না রুশি ভুল কিছু করতে পারে। এই সাহেব নিশ্চয় ম্যাডামকে তাড়ানোর জন্য প্ল্যান করছে। রিমি বিষণ্ণ মনে খাবার ছড়ালো। এ খাবার সাহেব মুখে দিবে কিনা সন্দেহ। সাহেবের আগে খুব ভালো মানুষ মনে হলো, ইদানিং সে রিমির দিয়ে চোখের বিষ। পেটের দায়ে পড়ে আছে আর কি। ও সাহেব ম্যাডাম সহি সালামতে আবার ফিরে আসুক। সায়ান খুব দ্রুত গাড়ি চালাচ্ছে। বহুদিন পর গাড়ি চালানোতে ঠিক ব্যালেন্স রাখতে পারছে না। একসময়ও রেশাদ ছিল, কিন্তু সে অভ্যাস ত্যাগ করেছে বহুদিন হয়েছে। কিছু কিছু চলে যাওয়ার পর তাদের সাথে গড়ে ওঠা অভ্যাসগুলোও চলে যায়। সায়ান দ্রুত গাড়ি থেকে নেমেই ভিতরে ঢুকলো। সাহিল গেটে দাঁড়িয়েছিল।
সায়ানের এরূপ বিধ্বস্ত অবস্থা দেখে একটু অবাকই হলো, তবে কিছু বলল না। সায়ানকে ফলো করতে থাকলো। সায়ান জামিল খানের এই অবস্থা দেখে অনেকেই হয়তো অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু সায়ানের তাতে কোনো মাথা ব্যথা নেই। ও দ্রুত ভিতরে গিয়ে একজনের কলার চেপে ধরল, তারপর কড়া গলায় বলল, সব কিছুর দায়িত্ব সুন্দরভাবে দিয়েছিলাম তোমায়, বলেছিলাম সাবধানে ওকে দেখে রাখতে। এত কিছুর পরেও হাউ ক্যান শি বি মিসিং অল আফটার এ সাডেন? তোমাদের টাকা দিয়ে ফুসি কেন আমি? সেই লোকটি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার সব কিছু ঠিকই ছিল, কিন্তু হুট করে যে কী থেকে কী হয়ে গেল বুঝলাম না। এমনকি সিসি ক্যামেরাগুলো ডিজেবল করা। নো ট্রেস অফ হার, সে জাস্ট ডিজেপেয়ার্ড ইন আ ব্লিক। সায়ান রাগে যেন ফেটে পড়ল। এই মুহূর্তে অজানা ভয় যেন ওকে গ্রাস করতে থাকলো। ও শান্ত গলায় বলল, যদি 24 ঘন্টার মধ্যে ওর কোনো খোঁজ না পাই, তাহলে তোমার খোঁজ এই দুনিয়ার কেউ পাবে না। আমি ওকে আমার সামনে শহীদ সালামতে দেখতে চাই, উইদিন 24 আওয়ার্স। কথাটা বলে সায়ান বসে পড়ল। আশেপাশে তাকিয়ে দেখলো রুশির কোনো নাম নিশানাও নেই, অথচ ওর কানে এখনও রুশির আওয়াজ বাজছে। ঘৃণা, অজানা অনুভূতি আর ভয় সব কিছু যেন একসাথে ফিল করতে পারছে ও। রুশি চোখ মেলে তাকাতে নিজেকে একটা সুন্দর কামরা আবিষ্কার করলো। খুব গোছানো, ছোটোখাটো, কিন্তু বেশ সুন্দর। রুশি উঠে বসতে রান্নাঘর থেকে খটখট আওয়াজ আসতে লাগলো। ও ধীর পায়ে উঠে সেখানে যায়। সামনে পরিচিত মুখ দেখতে ও স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মানে ওকে সেফলি এখানে নিয়ে এসেছে ও। ওর আর ওর বাচ্চার কোনো কিছুই হয়নি, কারণ যতটুকু মনে পড়ে রুশির এখানে আসার আগে ওর গাড়িতে হুঁশ আসে। আরও বুঝতে পারে ওকে হালকা ব্লিডিং হচ্ছে, কিন্তু যেহেতু ওরা পালিয়ে যাচ্ছিল, তাই অনেক দূর আসা পর্যন্ত ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ হয়নি। রুশি ভেবেছিল ওর বাচ্চাকে হারিয়ে ফেলবে, কিন্তু উপরওয়ালার অশেষ কৃপায় এই যাত্রা বেঁচে গিয়েছে। রুশি মুচকি হাসল। কাছের মানুষগুলো এমনই হয়, শত নিষেধের পরেও নিজের জীবন বাঁচি রেখে কাছের মানুষটাকে বাঁচাতে উঠে পড়ে লাগে। রুশি আলতো স্বরেই বলল, পারবে না তুমি? দাও, আমি রান্নাটা করে দিই। যে মেয়ে রান্নাঘরের আশেপাশেও গেসত না, সে বলছে রান্না করবে? আমি চাই না এই বাসায় আগুন ধরে যাক। রুশি মাথা নিচু করে বলল, বাস্তবতা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। ও কোনো এক সময় ধনীর দুলালি থাকলেও সাংসারিক জীবন ওকে হাত পুড়িয়ে রান্না করা শিখিয়ে দিয়েছে। তাই তো এসব এখন ওর কাছে আর কিছুই না। রুশিকে চুপ থাকতে দেখে সে বলে উঠল, তুমি গিয়ে আর একটু রেস্ট নাও। খাবার রান্না হলে আমি উঠিয়ে দিব। দুপুর 2টায় আমাদের ফ্লাইট, মনে থাকে যেন। কোথায় যাচ্ছি আমরা? কোথাও একটা, যেখানে সায়ান জামিল খানের ছায়াও তোমাকে খুঁজে পাবে না। রুশির মনটা কেঁপে উঠল। এই শহরে ওর বড় হওয়া, বেড়ে ওঠার কত শত স্মৃতি, কিন্তু সব ছেড়ে আজ চলে যেতে হবে। আর সেটা শুধুমাত্র সায়ানের জন্য। ও যা করেছে তা হয়তো ঠিক নয়, কিন্তু ও তো ইচ্ছে করে সব কিছু করেনি। অথচ সায়ান ওকে বাধ্য করেছে ও সব কিছু ছেড়ে চলে যেতে। ওকে জেলে পাঠিয়েও থেমে যায়নি, বরং ওর জীবন নরক বানিয়ে করে রেখেছে। ওর জন্য রুশিকে পালিয়ে যেতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, ওর বেবির অনেক বড় ক্ষতি হতো সায়ানের জন্য। ওর বেবিকে অলমোস্ট হারিয়ে ফেলত ও। আর যাই হোক, এসবের জন্য সায়ানকে কোনো দিনও ক্ষমা করবে না। এই শহর ছাড়ার সাথে সাথে রুশি নামক মেয়েটা যেমন মরে যাবে, তেমনি সায়ান জামিল খানের জন্য তার হৃদয়ে থাকা সকল ভালোবাসাও মরে যাবে। বিশাল কেবিনটি জুড়ে বিভিন্ন আভিজাত্যের ছোঁয়া। এক একটি জিনিস শিল্পীরা খুব যত্ন করে বানিয়েছে। সাজানো গোছানো একটি অফিস রুম, তবে সায়ানের বেশিরভাগ সময় এখানেই কাটে। এতদিন রুশি ছিল, তাই রাতে ফিরত। এখন সেও নেই। পুরো ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগে। ঘরে কারোর হাসির শব্দ নেই, কারো নুপুরের মৃদু আওয়াজ কিংবা চোরের জমজম শব্দ কানে এসে পৌঁছায় না। কেউ ওর সাথে কথা বলার নেই, কিংবা কেউ এটা বলার নেই যে খেয়ে নিন, না হয় পেটে ব্যথা হবে। সায়ান যদিও হুঁ-হাঁ ছাড়া রুশির সাথে তেমন একটা কথা বলতো না, কিন্তু রুশি থাকলে তাও মনে হতো কেউ একজন আছে ওর পাশে। আজকাল সে বাড়িটাতে আর ফিরতে ইচ্ছে হয় না। মনে হয় সম্পূর্ণ বাড়িতে ও একাই আছে। খাবারগুলোও যেন এখন বিষাদ লাগে। সে আগের স্বাদটা নেই। রিমিকে জিজ্ঞেস করতে সে বলে, আগে দুপুরের খাবার রুশি নিজ হাতে রান্না করে পাঠাতো, কিন্তু এখন সেটা আর হয় না। খাবার খেতে নিলেই আগের স্বাদের কথা মনে পড়ে, সাথে রুশির কথাও। রুশি স্ত্রী হিসাবে সবচেয়ে উত্তম চয়েস। যে কেউ এরকম কেয়ারিং, নম্র, শালীন বউ চাইবে। কিন্তু এক জায়গায় গিয়ে সায়ান বারবার থেমে যায়। রুশি ওর বাবাকে খুন করতে চেয়েছে, আর সেই কারণ রুশিকে অনেকবারও জিজ্ঞেস করেছে, কিন্তু রুশি কিছুই বলেনি। ও নিজের চোখে সবটা দেখেছে। তবুও বারবার চাইতো রুশি জোর গলায় একবার বলুক যে খুন আমি করিনি, তাহলেও হয়তো বিশ্বাস করার চেষ্টা করত। কিন্তু রুশি বরাবরই মাথা নিচু করে থাকতো। ও স্বীকার করেনি যে ও খুন করেছে, কিন্তু অস্বীকারও করেনি। হাজার চেষ্টা করে এই ব্যাপারে ওর মুখ থেকে একটা শব্দও বের করাতে পারেনি। সায়ান চোখ বন্ধ করে ফেলল। মাথা হুট করে বেশ যন্ত্রণা করছে।
অতীত বড় নিষ্ঠুর একটি জিনিস, যেটা তুমি বারবার বলতে চাইবে সেটাই তোমার মনে খচ্চরের ন্যায় গেঁথে থাকবে। ওর জীবনটা খুবই সিম্পল ছিল, আর 5টা ছেলের মতোই। বাবা অনেক বড় বিজনেসম্যান, তাই বাবার কোম্পানি ওকে সামলাতো। এটা আর ছোট থেকে ও জানতো, তাই নিজেকে সেটা যোগ্য করে তোলার জন্য ছোট থেকেও চেষ্টা করে গেছে। পড়াশোনায় ওর মনোযোগ ছিল, তাই ক্লাস টপার ছিল। নিজেকে যোগ্য করার খেলায় এতটাই ডুবেছিল যে তেমন একটা বন্ধু তৈরি হয়নি, একজন ছাড়া সাহিল। সাহিল ওর থেকে 2 ক্লাস নিচে, কিন্তু সাহিলকে পড়াশোনায় হেল্প করতে বলে প্রায় ওদের কথা হতো। আর অদ্ভুতভাবে সাহিল ওকে বেশ বুঝতো, তাই সাহিলই একমাত্র পুরুষ যে ওর পাশে এখনও আছে। আর 5টা ছেলের মতোই ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো। ইচ্ছে ছিল নিজে থেকে কিছু একটা করবে, যাতে ওর বাবা রাজি না হলেও পরে অনুমতি দেয়, তবে শর্ত ছিল ওকে বিয়ে করতে হবে। যেহেতু লাইফে একসময় বিয়ে করতেই হবে, তাই তো ও রাজি হয়ে গেল। যথারীতি ওদের এঙ্গেজমেন্ট হলো। ও মেয়েটাকে দেখেছে, খুব সুন্দর একজন বাঙালি মেয়ে। সায়ানের কাছে তাকে খারাপ লাগেনি। ও লাভ অ্যাট ফার্স্ট সাইটে কখনোই বিশ্বাস করে না। ওর মনে হয় একটা মানুষ একজন আরেকজনের সাথে থাকতে থাকতে এক একটা সময় প্রেমে পড়তে বাধ্য, আর স্ত্রী হিসেবে একসময় ওকে ভালোবাসতেই হবে। যথাসময়ে বিয়ের 3 তারিখও ঠিক হলো। মেয়েটি হলো সায়ানের বাবার একজন বিজনেস পার্টনারের মেয়ে। যতটুকু জানে মেয়েটা ওকে পছন্দ করে, এমনটা তার বাবাকে জানাতেই তার বাবা সায়ানের বাবাকে জানায়। আর তারপরে এই বিয়ের আয়োজন হয়। বিশাল আয়োজন বিয়েতে। 2 বড় শিল্পীপতির ছেলে মেয়ের বিয়ে, তাই ধুমধাম তো হবেই। সায়ান মানুষ থেকে একটু দূরে থাকতে পছন্দ করে, তাই তো অন্যান্য ফাংশনগুলো থেকে সে দূরে ছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হুট করে হলুদের দিন ওর বাবা হঠাৎ উধাও। টানা 7 ঘন্টা তিনি নিখোঁজ ছিলেন। তবে তার লাস্ট কল তিনি সায়ানের হবু বউ মানে রুশানীকে করেছিলেন, আর তার পূর্বে রুশানীর বাবার সাথে কথা বলেছিলেন। আর সায়ানের চাচার কথা অনুযায়ী সেখানে তাদের কিছুটা মন কষাকষি হয়। আর সায়ানের বাবা বেশ ধমকাচ্ছিলেন ওনাকে। প্রায় 7 ঘন্টা পর ওর বাবার ফোন থেকে ওর ফোনে একটা মেসেজ আসে। সেখানে লেখা ছিল, সায়ান, তুই এই বিয়েটা করিস না। এই বিয়েটা করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোর। প্লিজ, এই মেয়ে যাতে আমাদের বাড়ির শোকাট না পেরোয়। সায়ান খুব দ্রুতই সাহিলকে দিয়ে লোকেশন বের করে, যেটা ছিল রশিদের একটা আন্ডার কনস্ট্রাকশন এরিয়ার ফ্ল্যাট। সায়ান কাউকে কিছু না জানিয়ে সেখানে যায়। প্রায় আধা ঘন্টা সেখানে পৌঁছালে ও দ্রুত সে ফ্ল্যাটের নিকটে যায়। দরজা ধাক্কা দিয়ে খুলতেই দেখে রুশি আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে। ওর পরনে হলুদ শাড়িটা রক্তে মাখামাখি। ও ভেবেছে রুশির কিছু হয়েছে, তাই দ্রুত এসে রুশিকে চেক করতে থাকে। কিন্তু রুশি কাঁপা কাঁপা গলায় বলতে থাকে, আমি মেরে ফেলেছি। এই রক্ত, এই সব আমি কি করে করেছি? সায়ান ওর কথায় যেন থমকে গেল। তারপর সাহিলকে দ্রুত রুশিকে বের করতে বলে। ও আশেপাশে চেক করতে লাগলো। সামনে একটা রক্তমাখা বড় ছুরি আর একটা রক্তমাখা বাঁশ দেখতে পায়। সায়ান ভয়ে ভয়ে ভিতরের দিকে যেতেই দেখলো রক্ত প্রহরে গড়াগড়ি খাচ্ছে। নিচে ওর বাবা নিষ্প্রাণ দেহ নিয়ে পড়ে আছে। সায়ান বাবা বলে চিৎকার করে কাছে যেতে দেখলো নিঃশ্বাস সরছে না, কিন্তু পালস চলছে। ও ভেবেছিল ওর বাবা হয়তো বাঁচবে না, কিন্তু হসপিটালে যাওয়ার পর বাবাকে বাঁচাতে পারলেও সে সম্পূর্ণ ভেজিটেবল অবস্থায় চলে গেল। অতিরিক্ত ব্লাড ক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হলেও উনি কবে উঠবেন তার কোনো নিশ্চয়তা নেই। আদৌ উঠবেন কিনা তাও বলা যায় না। ওদের খুশির আমেজে থাকা বিয়েবাড়ি হুট করে যেন শোক সভায় পরিণত হলো। একে একে সকল আত্মীয় স্বজন চলে যায়, শুধু থেকে যায় ওর মা, সাহিল আর ও। রুশির বাবা মা দেখতে এলেও রুশি আসেনি। সায়ান প্রথমে কিছু না বললেও ও হসপিটাল থেকে সরাসরি রুশির কাছে যায়, কিন্তু রুশি ওর সাথে কথা বলবে না বলে সাফ মানা করে দেয়। সায়ান উপায়ন্ত না পেয়ে দেখে বিষয়টা ইনভেস্টিগেশন করতে বলে, কিন্তু ওই দিন সেখানে রুশি আর সায়ানের বাবা ব্যতীত আর কেউ ছিল না, তাই সত্যতা তারা ব্যতীত আর কেউ জানেও না। রুশি মুখ খুলতে নারাজ, আর ওর বাবা মুখ খোলার অবস্থায় নেই। ধীরে ধীরে সায়ান কনফার্ম হয় যে ওর বাবাকে হত্যা চেষ্টা রুশি আসলেই করেছিল, এমনকি অলমোস্ট মেরেও ফেলেছিল। কিন্তু রুশির মুখ থেকে ওর কিছু বের করা তো দূরের কথা, ওর সাথে দেখাই করতে পারেনি। তাই এই ঘটনার 1 মাস পর রুশিকে খুব সাদামাটাভাবে বিয়ে করে, আর অদ্ভুতভাবে রুশি রাজিও হয়ে যায়। তারপর এই টপিকে রুশিকে যত জিজ্ঞেস করুক ও শুধু মাথা নিচু করে বসেছিল, আর ওর কাছে কোনো কিছুর প্রুফ ছিল না। ওর কোথাও একটা মনে হতো রুশি এমনটা করেনি, কিন্তু নিজের চোখে দেখাকে কী করে অবিশ্বাস করবে? আর রুশি যদি নাই করতো তাহলে ও জোর গলায় বলতো আমি এমনটা করিনি। কিন্তু রুশি সব সময় মাথা নিচু করে বসে থাকতো, আর ওকে দেখে বোঝা যেত যে ও গিল্টি ফিল করছে। ও এই বিষয়টা নিয়ে খুব অনুতপ্ত, আর কাজটা ও সত্যি করেছে।
সায়ান তাই রুশিকে প্রচুর ঘৃণা করত, চাইতো, কিন্তু আদৌ কি পেরেছে? সায়ান চাইতো রুশিকে অ্যাভয়েড করে চললে রুশি নিজ থেকে ওকে ছেড়ে চলে যাবে, তাতে ওরও আর রুশিকে কিছু করতে ইচ্ছে হবে না। কারণ ও আজ যাই হোক আদুরে দুলালি, ওর বাসায় এত কষ্ট করে কখনোই ও থাকবে না। কিন্তু ওকে অবাক করে দিয়ে রুশি শত ইগনোরের পরেও ওর সাথে থেকেছে, ওর সাথে এতটা ভালো ব্যবহার করেছে যে সায়ান প্রত্যেকবার অবহেলা করার পরও নিজেই আফসোস করত। প্রতিনিয়ত রুশিকেই কেন ওর বাবাকে হত্যার চেষ্টা করতে হলো। না হয় অর্ধাঙ্গিনী হিসাবে রুশি খুব একটা খারাপ নয়, খুব করে চাইতো রুশি যাতে চলে যায়, কারণ রুশিকে দেখলে ওর বাবার নিথর দেহের কথা ওর মনে পড়তো, আর ওকে আরও বেশি ঘৃণা করতে ইচ্ছে হতো। তাই চাইতো রুশি যাতে ওর সামনেই না আসে। কিন্তু আজ 27 দিন 11 ঘন্টা 45 মিনিট রুশি ওর সাথে নেই, অথচ প্রতিটা মুহূর্ত গুনছে। প্রতিটা মুহূর্তে কিছু হারিয়ে ফেলার যন্ত্রণায় ওর হৃদয় পড়ছে। ও না চাইতো রুশিকে ভীষণ মিস করছে, খুব বেশি মিস করছে। পোর্টো গ্র্যান্ডে চট্টগ্রাম শহরের বিখ্যাত একটি নাম। পাহাড়, সমুদ্র, বন্দর আর উপত্যকায় ঘেরা শহরটি মোগল আমলে ইসলামাবাদ নামে পরিচিত ছিল। সারাদিন দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে যেন হারিয়েই যায় পাঁচর রানীখ্যাত শহরটি। আমরা যদিও শহরটিকে খুব সুন্দর করে চিটংয়ে ডাকি, কিন্তু এলাকার মানুষজন শহরটিকে চাটগাঁও, চট্টলা কিংবা জালন্দারা বলতেই অভ্যস্ত। এই বিশাল শহরটিতে যেন নগরবাসীর জন্য একটু প্রাণ খুলে শ্বাস নেওয়া জায়গা। নগর জীবনের উপর অতি তিক্ততায় মানুষ একটু নিরিবিলি সময় কাটাতে এখানে এসে ভিড় জমায়। চাটগাঁয়ের বাকরখানি, বেলা বিস্কুট কেউ কিনবেন? খাইতে যেমন ভালো, দামিও খুব কম। কথাটি শুনতে রুশির ধ্যান ফিরে এলো। পাশে তাকিয়ে দেখলো একটা 12-13 বছরের ছেলে একটা টিনের কৌটো নিয়ে যাচ্ছে পাশ দিয়ে। এখানে শিশুশ্রম খুব বেশি হয়। সীতাকুণ্ডের সান্দের পাহাড়ে এই অহরহ একটি জিনিস। রুশি দীর্ঘ একটা শ্বাস ছাড়ল। খুব কষ্ট হয় মাঝে মাঝে এসব শিশুদের জন্য। এদের না আছে শিক্ষা, আর না আছে বড় হওয়ার ভালো কোনো পরিবেশ। বাবা মায়ের জন্ম দিয়ে যেন দায়িত্ব শেষ, তারপর তারা নিজেরাই নিজেদের খরচ চালাতে অভ্যস্ত হয়ে যায়। ও 7-8 বছরের বাচ্চাকেও জীবিকার তাগিদে খেটে কাজ করতে দেখেছে, কিন্তু তাদের জন্য কিছু করার সামর্থ্য আপাতত ওর নেই। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, তবে স্থানীয় লোকেরা একে চাঁদের পাহাড়ই বলে। ছোট বাচ্চারা প্রায় গল্প করে এটা নিয়ে, যে এখানে চাঁদের থেকে মানুষ আসে, তাই এটা চাঁদের পাহাড়। তারা রোজ এ নিয়ে হয়তো অনেক স্বপ্নও আঁটে। পাহাড়টিতে পর্যটকদের জন্য রয়েছে ইকো পার্ক, যা পাহাড়টির সর্বোচ্চ উচ্চতায় যেমন নিয়ে যায় তেমনি সর্বনিম্ন স্থানেও নিয়ে যায়। তবে এখানের আকর্ষণীয় স্থান হচ্ছে জলপ্রপাত, সহস্রধারা এবং সুপ্তধারা। আবার রয়েছে একটি কৃত্রিম লেক নীলাম্বর, আর পাশে একটি পাথরে বসে আছে রুশি। চারদিকে অনেক মানুষের ভিড়, কিন্তু সবাই ওর অপরিচিত। এখানে এসেছে প্রায় 1 মাস, কিন্তু পরিচিত বলতে শুধু মিনু খালাই আছে। রুচির চুপচাপে বসে আছে পাহাড়ের পাদদেশে অবস্থিত এই লেকটির পাশে। আশেপাশে সবাই নিজেদের এবং প্রিয়জনদের ছবি তুলতে ব্যস্ত। নিজেদের নিয়ে ব্যস্ত থাকা মানুষগুলো ফাঁকে ফাঁকে ওর দিকে 1-2 নজর দিয়ে আবারও নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। রুশি খুব বেশি একটা অবাক হয় না। কাউকে এমন বিষণ্ণ মনে একা একা বসে থাকতে দেখলেও কৌতূহলী জনসমাজ একটু একটু তাকানোই অস্বাভাবিক কিছু নয়। রুশি পাশেই তাকালো। লেকের স্বচ্ছ পানিতে ওর মলিন চেহারা বেশ স্পষ্ট। এই 1 মাসে যেন নিজের সৌন্দর্য হারিয়ে ফেলেছে ও। ও খুব বেশি অযত্নে নিজেকে রাখলে যেমনটা হয় আর কি। রুশির কাঁধে হুট করে হাত রাখতে চমকে উঠল রুশি। পাশে তাকাতেই দেখে মিনু খালা একগাল হেসে ওর দিকে তাকিয়ে আছে। ও বিনিময়ে হাসলো, খুব কষ্টে হয়তো, কিন্তু হাসলো কিছুটা। মিনু খালা খুব হেসে বলল, এই নে বই, আসো তুই। আয় তোয়ারে খুঁজছিলাম আরও। এই লো, এটা খাই দেহ, সাটগাইয়ের মধুবাত, খাইলে তোর খাইতেই মন কইব। রুশি তাকিয়ে রইল খাবারটির দিকে। আরও একবার খেয়েছিল প্রায় 10 দিন আগে। মিনু খালা এনে খাইয়েছিল, তখন বলেছিল ভালো লেগেছে, তাই হয়তো আবারও এনেছে। রুশি মুচকি হেসে হাতে তুলে নিল। যদিও খেতে ইচ্ছে করছে না, তবুও মানুষটা এত কষ্ট করে জোগাড় করলো, তাই না করতে আর ইচ্ছে করলো না। রুশি নিয়েই খাওয়া শুরু করলো। খারাপ লাগেনি খেতে ওর। চট্টগ্রামের বিখ্যাত খাবার বলে কথা। যদিও খাবারটি শীতকালীন, তবে পর্যটক বেশি হলেও অন্য সময়েও পাওয়া যায়। এখানে থাকতে রুশির কোনো অসুবিধা না হলেও এখানে থাকা অনেকেই বেশ কষ্টে থাকে। নুন আনতে পান্তা পুরাই এমন অবস্থা সবার। রুশি উঠতে যাবে, তখনই মাথাটা একটু ঝিমিয়ে এলো। আরও পড়ে যেতে নিলে কেউ একজন দৌড়ে এসে ধরে ফেলল। রুশি কিছুক্ষণ ওই অবস্থা থেকে হুট করে দাঁড়িয়ে যায়। রুশি চোখ খুলে তাকাতেই পরিচিত মুখ দেখে থমকে গেল। কিছু বলার আগে সে কড়া গলায় বলল মিনু খালাকে, কি মিশিয়েছেন আপনি খাবারে? ও এভাবে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল কেন?
রুষি খুব দ্রুত এগিয়ে গিয়ে বলল, খালার কোনো দোষ নেই, এই খাবারটাই এমন, একটু খেলে হালকা ঝিমুনি ধরে, তবে কিছুক্ষণ বাদে আবার ঠিক হয়ে যায়। আমি আগেও খেয়েছি এটা, ডোন্ট ওয়ারি। রুষির কথা শুনে থমকে গেলেও কিছুটা ব্রু কুঁচকেই বলল, এটা কি খাবার? এটা কি মদ মিশাইতে? এটা খেলে ঝিমুনি কেন হবে? একসাথে এত প্রশ্ন করার অভ্যেস তোমার আজও যায়নি, তাই না ইনানা? তুমি ঠিক আগের মতোই রয়ে গেলে। রুষি না চাইতেও পিক করে হেসে দিল, তারপর আলতো স্বরে বলে ওঠে, এটাতে তেমন কিছু একটা নেই, দুধ, চাল, নারকেল আর চিনি দিয়েই তৈরি, তবে রান্না করার পর কিছুক্ষণ ডেকে রাখা হয়, তাই গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি হয়। তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, তোমার ভালো জানার কথা এটা। ইনান এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুষির দিকে, তাতে রুষি কিছুটা ইতস্ত বোধ করল। আমতা করেই বলে উঠল, তুমি করে বলে ফেলেছি আমি, মাইন্ড করো না যেন। না না, মাইন্ড করার কি আছে, আমি তো আগের মানুষটাই আছি, তাই না? ইনানের কথা শুনে রুষির বলতে ইচ্ছে হলো খুব, কিন্তু আমি তো মানুষটা অনেক বদলে গিয়েছি। কিন্তু শব্দগুলো যেন গলায় আটকে গেল, বলতে পারল না। রুষি চেপে গেল হয়তো। ও কিছুটা অপ্রস্তুত কণ্ঠে বলে উঠল, কি ইনসিডেন্স দেখো, আমি ওখানে আসলাম কিছুদিন হলো, আর তোমার সাথেও আমার দেখা হয়ে গেল। ইনান আশেপাশে তাকিয়ে বলল, তোমার হাজব্যান্ডকে দেখছি না যে, আসেনি তোমার সাথে? রুষি থমকে গেল, কি জবাব দিবে হঠাৎই সে আর খুঁজে পেল না। আদৌ কি বলবে? রুষের নিঃস্বপতায় ইনান কিছুক্ষণ চুপ থাকল, তারপর মৃদুস্বরেই বলে উঠল, কই আসো এখানে? কয়েকদিন আসি এখানে, তোমাকে না হয় বিরক্ত করলাম। ইনান হাসলো কথাটা বলে, আর রুষিও হাসলো কিছুটা, তারপর ঠিকানা বলল। এরপর রুষি আলতো স্বরে জিজ্ঞেস করল, তো কি করো এখন? এই তো, বাবা নিজের কোম্পানির দায়ভার আমাকে দিয়ে নিজে আরামসে আম্মুর সাথে সময় কাটাচ্ছে। কয়েকদিন পর পর এখানে ওখানে ঘুরে, আর আমাকে বলে, ফোন করে বলে, দেখেছ রিয়া, বিয়ে করার মজা, বউকে নিয়ে ঘুরছি ফিরছি আরামসে, বিয়ে করে পেল চটজলদি। উনি আর বদলাবে না বুঝলে, এখনও কাণ্ড কারখানা দেখলে মনে হয় টিনেজে আছে, আর আম্মুর সাথে প্রেম করছে। বলে ইনান খিলখিল করে হেসে দিল। রুষিও হালকা হেসে বলল, তো লন্ডনে সেটেল, কবে আসলে বাংলাদেশে? কিছুটা সেরকমই, বিজনেস সেখানে, তাই এখানে তেমন একটা আশা হয় না। কিছুদিন হলো এসেছি, বেশ কিছুদিন ঘুরবো, তারপর আবার চলে যাব। তো তোমার সম্পর্কে বলো, কেমন আছো? আর ভালোবাসার মানুষকে বিয়ে, সংসার কেমন চলছে? রুষি মলিন হাসল, তারপর, আমি এই তো ভালো আছি, আর বেঁচে আছি, এই তো অনেক, তাই না? ইনান কিছু বুঝতে পেরেও যেন বুঝল না, আর জবাবও দিল না, শুধু বলল, তুমি আগের মতোই বেশ সুন্দরই আছো, হয়তো তার চেয়ে বেশি সুন্দর হয়ে গেছো। রুষি ইনানের দিকে তাকালো, মাঝে মাঝে মিথ্যে কথা শুনতেও হয়তো অনেক সুখকরই লাগে, কিছু সময়ের জন্য বর্তমানে বাঁচা যায় হয়তোবা। সায়নকে খুব সাবধানে ঘরে নিয়ে এলো সাহিল, তারপর রুমে এনে শুইয়ে দিল। সায়ন তখনও বিড়বিড় করে বলছে, আই হেট হার, কেন ওকে চলে যেতে হবে? একটু ভরসা কি রাখা যায় না? শি জাস্ট লেফট মি, আমি ওকে খুঁজেই পাচ্ছি না। আই হেট দিস লাইক উইদাউট হার, অ্যান্ড আই হেট হার অলসো। সায়ন নিজের টাইটার বেশ দস্তাদস্তি করতে করতে বলল, যদিও দাঁড়িয়ে থাকার অবস্থায় নেই, অথচ নিজের ইগো আর অ্যারোগেন্সের কারণে জুগতে চায় না কিছুতেই। সায়ন হুট করে বমি করা শুরু করলো। সাহিল কিছুটা ব্রোকসকে তাকিয়ে রইল, তারপর সায়নকে ফ্রেশ হতে সাহায্য করলো। যদিও তেমন একটা হুঁশিয়ার নেই ও, সায়নকে শুইয়েও দীর্ঘশ্বাস ফেলল। আজকে একটা বিজনেস পার্টি ছিল ওয়েস্ট ক্লাবে, সেখানে উপস্থিত একজন খুব দ্রুত পার্টি ছেড়ে যাচ্ছিল পাঁচ থেকে। একজন তার দ্রুত যাওয়ার কারণ জিজ্ঞেস করলে সে বলে, তার ওয়াইফ 5 মাসের অন্তঃসত্ত্বা, তাই দ্রুত ফিরে যেতে হবে, একা করে বেশিক্ষণ রাখা ঠিক হবে না, তার উপরে এটা তাদের প্রথম সন্তান। তারপরে যেন সায়ানের কি হলো, একের পর এক ড্রিঙ্কস করতে থাকলো, আর এখন এই অবস্থা। সায়ান এত বেশি ড্রিঙ্কস করেছে যে ও ঠিকমতো দাঁড়াতেও পারছে না।
তাই তো ওকে বাধ্য হয়ে নিয়ে আসতে হয়েছে। ও সায়ানের হয়ে কাজ করছে প্রায় 2 বছর হবে, আর চিনে প্রায় সে ভার্সিটি লাইফ থেকে, অথচ কখনো এতটা অস্থিরতা দেখেনি সায়ানের মাঝে। সায়ান সবসময় নিজের অনুভূতিগুলো নিজের মাঝে রাখতে অভ্যস্ত, কখনো প্রকাশ করে না। নিজের মাঝে শেষ হয়ে গেলেও সামনের মানুষটা বুঝতেই পারবে না ওর মাঝে কী চলছে। মুখে যতই বলুক ও রুশিকে দেখতে পারে না। ও রুশিকে হেট করে, কিন্তু সায়ান হয়তো নিজেই বুঝতে পারছে না ও রুশিকে ভালোবেসে ফেলেছে প্রচণ্ড। আজ 1 মাস 12 দিন হতে চলল। সায়ান পাগলের মতো খুঁজছে রুশিকে। ঢাকায় এমন কোনো জায়গা নেই যেটা বাদ রেখেছে, কিন্তু খুঁজে পায়নি। একটা মানুষ যেন 2 দিনের মাঝে সম্পূর্ণ হাওয়া, তার অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। একদিকে পুলিশ আর অন্যদিকে সায়ান খোঁজেই চলছে রুশিকে। সায়ানের সব কিছুই ঠিকঠাক মতো চলছিল, কিন্তু হুট করে সব এলোমেলো হয়ে গেল। ওর লাইফ, ওর প্ল্যান, সব কিছু। সাহিলের ভাবনার মাঝে দেখলো সাহিল কেমন যেন। সায়ান চোখ কুঁচকে দাঁড়িয়ে আছে আর পেট চেপে ধরে আছে। কয়েকবার জিজ্ঞেস করতেও জবাব না পাওয়াতে ভয় পেয়ে যায়। চিল্লিয়ে সবাইকে ডাকতে শুরু করলো। মুহূর্তেই বাড়ির সার্ভেন্ট থেকে শুরু করে গার্ড পর্যন্ত চলে এলো। কোনো রকম ধরাধরি করে ও বেরিয়ে পড়লো সাহিল। হাসপাতালের রাস্তায় শুধু একটা ভাবনায় কাজ করছে, সায়ানের কিছু হয়ে যাওয়া মানে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কিছু হয়ে যাওয়া। সাহিল ফোন করে সবাইকে বলল এই নিউজ যাতে বাহিরে লিক না হয় যে সায়ান অসুস্থ। সাথে এটাও বলল যে সায়ান তার স্ত্রীর সাথে ভ্যাকেশনে আছে, এটা যাতে কোম্পানির সবাই জানে। সত্যি বলতে সায়ান বিবাহিত, এটা সবাই জানলেও বিয়েটা পারিবারিকভাবে হওয়ায় ওর স্ত্রীকে চিনে না। আর সায়ান নিজের রাগের কারণে রশিকে কারোর সাথে পরিচয় করিয়ে দেয়নি, আর না কোনো বিজনেস পার্টিতে নিয়েছে। সাহিল দীর্ঘশ্বাস ফেলল। কিছু কিছু জিনিস সময় থাকতে প্রাধান্য দিতে হয়, না হয় হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সম্পর্কের ক্ষেত্রে ইগো জিনিসটা কাজ করা উচিত নয়। যদিও সম্পূর্ণটাতে সায়ানের পুরোপুরি দোষ নেই, কিন্তু নিজের ইগুর কাছে সায়ান নিজেই হেরে গেছে। তাই হয়তো রুশি থাকতেও তাকে আপন করতে পারেনি, ও আবার দূরেও ঠেলে দিতে পারেনি। প্রেম, ভালোবাসা আর বিয়ে নিয়ে ওর তেমন একটা জ্ঞান নেই, কিন্তু এটুকুও বুঝে যাকে ভালোবেসে তাকে কখনো হারাতে দিতে হয় না। অন্তত সায়ানের মতো ভুল ও কখনোই করবে না। তুমি এখানে ভেকেশনে এসেছো না? কথাটা শুনে অর্ধেক খাওয়া আইসক্রিম হাতে রেখে রুশির দিকে তাকালো। রুশি কথাটা খুব সিরিয়াসলি বলেছে। ইনান জোরপূর্বকই হাসার চেষ্টা করে বলল, অবশ্যই। চট্টগ্রাম শহরটা খুবই সুন্দর। এখানে এত এত পাহাড়, সমুদ্র আর প্রাকৃতিক স্থান রয়েছে যে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না। আমার বেশ ভালোই লাগছে এখানে থেকে। রুশি ওর ব্রু কুঁচকে যাওয়া তাকিয়ে রইল। তাহলে তুমি এই সীতাকুণ্ডেই কেন পড়ে আসো? চট্টগ্রাম মানেই তো আর শুধু সীতাকুণ্ড, ইকো পার্ক বা চন্দ্রনাথ পাহাড় নয়, আরও অনেক কিছুই আছে এখানে দেখার। তুমি না কক্সবাজার গিয়েছ, আর না অন্য কোথাও। এখানে এসেছ প্রায় 12 দিন, আর কত ঘুরবে এই জায়গায়? ইনান বেশ চমকে গেলেও কিছুটা সামলেই বলে উঠল, আমি ওইসব আগে ঘুরে ফেলেছি। এখন এই চন্দ্রনাথ পাহাড়ে বেশ ভালো লাগে। এই পাহাড়ের প্রেমে পড়ে গেছি, তাই তো ছেড়ে যেতে ইচ্ছে হয় না। ভাবছি আরও কিছুদিন থাকবো। আচ্ছা, এখানে একটা বাড়ি কিনে ফেললে কেমন হয় বলো তো? প্রায় এসে থাকা যাবে। রুশি অন্যদিকে ফিরল, তারপর শান্ত গলায় বলল, গুছিয়ে বলতে পারলেই মিথ্যাটা সত্যি হয়ে যায় না ইনান। তুমি বিজনেসম্যান, তাই এমন সাজিয়ে কথা বলা হয়তো কিছুই না তোমার কাছে, কিন্তু আমি তোমার কোনো ক্লায়েন্ট নই, অনেক পূর্ব পরিচিত কেউ। তাই আমাকে কথার বেড়াজালে ফেলতে পারবে না তুমি। রুশি তারপর ইনানের দিকে তাকিয়ে বলল, আমি এখানে আছি এটাও বলেছে তোমাকে, তাই না? এমনকি ঠিকানাও দিয়ে দিয়েছে তোমাকে, তাই না? তাই তোমার আমার সাথে হঠাৎ দেখা হওয়া, এখানে কিংবা এতদিন থাকা, সব কিছুই আগে থেকেই ঠিক ছিল। ইনান মাথা নিচু করে ফেলল। কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। এত ভালো অভিনয় করার পরেও কিভাবে ও বুঝে গেল? সত্যি বলছে ও, রুশি আগের থেকে বেশ চালাক আর বাস্তববাদী হয়ে গেছে। কথা দিয়ে যে কাউকে চুপ করিয়ে ফেলতে পারে। অথচ ওদের লাস্ট দেখায়ও রুশি ওর কাছে আইসক্রিম খাওয়ানোর রীতিমতো কান্না করে দিচ্ছিল। মানুষ বদলায়, আসলেই বদলায়। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই হতো না ওর। রুশি তারপর করুণ কণ্ঠে বলল, আমি এখানে আছি সেটা যখন বলেছে, কেন এসেছি সেটাও নিশ্চয়ই বলেছে। কারণটা জেনে আমাকে দয়া দেখাতে এসেছ? তুমি পর কেউ না যাকে আমি দয়া দেখাবো। আর কতদিন এভাবে থাকবে সবার কাছ থেকে লুকিয়ে? কতদিন নিজের উপর জুলুম করতে থাকবে বলো তো? আমি জেল ফেরত আসামি, সেটা তো জানো হয়তোবা। পুলিশ থেকে পালিয়ে বেড়াবো না তো কি করব? তুমি জেল থেকে নয়, নিজের থেকে পালাচ্ছ রুশি। বাস্তবতা থেকে পালাচ্ছ তুমি। তুমি তো ভুল কিছু করনি, তবে পালিয়ে কেন বেড়াবে? তুমি কাউকে খুন করতে পারো, এটা আমি মরে গেলেও বিশ্বাস করব না।
আর সবচেয়ে বড় কথা, মিস্টার খান এখনো জীবিত, তাই তার খুনের দায়ে তোমাকে জেলে নেওয়ার মানে কি? ওনার ওঠা পর্যন্ত তো অপেক্ষা করা দরকার ছিল তার। এমন একটা মানুষকে কি করে ভালোবাসলে তুমি রুশি? ওই যে ভুল করে ভালোবাসা, কাউকে ভালোবাসার অপরাধে এমন জীবন কাটাচ্ছি আমি। বলতে পারো প্রায়শ্চিত্ত করছি, নিজেকে শাস্তি দিচ্ছি। কেউ তোমাকে কষ্ট দিলে তা মুখ বুজে সহ্য করা ওল্ড ফ্যাশন রুশি। যাকে ভালোবেসে তুমি ভুল করনি, বরং সে তোমাকে হারিয়ে ভুল করেছে। তুমি তার জন্য কষ্ট করে যাচ্ছ, অথচ সে নিজের জীবন খুব আরামসে কাটাচ্ছে। এতে তোমার কষ্ট হয় না রুশি? যার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ, সে কি তোমার কথা মনে রেখেছে? আর না তোমায় ভেবে কষ্ট পাচ্ছে? ও তোমাকে তো বলাই হয়নি, ও আমাকে এটা দেখাতে বলেছে তোমাকে। ইনানের দিকে তাকিয়ে তারপর ফোনের দিকে তাকালো রুশি। নিজের চোখকে যেন বিশ্বাস করাতে পারছে না সে। রুশির চোখ চলচল করছে। ও মোবাইলটা শক্ত করে চেপে ধরল। আর ইনান শক্ত কণ্ঠে বলল, যে কষ্ট দিয়েছে তাকে কষ্ট দিতে শিখো রুশি। এটাই দুনিয়ার নিয়ম। ভালো মানুষ হয়ে বাঁচা যায় না কখনোই। যে তোমাকে বাঁচতে দিচ্ছে না তাকে তুমিও শান্তিতে বাঁচতে দিও না। রক্তের বদলে রক্ত নিতে হয়, জানতে হয় এই দুনিয়া ভালো মানুষের জন্য নয়। রুশি শক্ত করে মোবাইলটা চেপে ধরল। রাগ, ক্ষোভ, ঘৃণা, ভয়, অসহায়ত্ব সব কিছু যেন ওকে ঘিরে ধরেছে। একটা মানুষ কতটা জঘন্য হলেও এমনটা করতে পারে রুশি ভাবতেই পারছে না। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সায়ানের সুদর্শন চেহারা দিকে। খুব সুদর্শন একজন পুরুষ মনে হয়, কোনো শিল্পীর তুলিতে আঁকা দামি ছবি। কিন্তু আফসোস, এই সুন্দর চেহারার মানুষটির হৃদয় সবচেয়ে নিকৃষ্ট। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে গুমোট অনুভূতি। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব